কখন বাড়ে কিসে বাড়ে, কখন কমে কিসে কমে, কি চিকিৎসা করেছেন। সম্মানিত উপস্থিতি, হোমিওপ্যাথি স্টাডি অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের আজ 591তম ক্লাস। এই 591তম ক্লাসে নতুনদের রোগীলিপিকরণ সহজ, নতুনদের রোগীলিপিকরণ সহজ এর ষষ্ঠ ক্লাস। নতুনদের রোগীলিপিকরণ সহজ এর ষষ্ঠ ক্লাস। সম্মানিত উপস্থিতি, গত কয়েকদিন থেকে আমরা বর্তমান কষ্টের বিবরণ নিয়ে আলোচনা করছি। আজ সেই ধারাবাহিকতায় আজকে বর্তমান কষ্টের বিবরণের বাকি অংশগুলি নিয়ে আলোচনা চলবে ইনশাআল্লাহ। গত কয়েকদিন থেকে কোন অঙ্গ নিয়ে আলোচনা হয়েছিল, আজ আমরা শুরু করব কতদিন। সম্মানিত উপস্থিতি, বর্তমান কষ্টের বিবরণের ধাপ কয়টি? বর্তমান কষ্টের বিবরণের ধাপ কয়টি? যাদের জানা আছে দ্রুত লিখুন। লিখি আশাকে দাও, দুইজন আশাকে দাও। সম্মানিত উপস্থিতি, ধাপ তাহলে 10টি। আমরা গত কয়েকদিন কয়টি ধাপ পড়েছিলাম? এই 10টির মধ্যে কয়টি ধাপ? বর্তমান কষ্টের বিবরণের ধাপ 10টি, তার মধ্যে কয়টি আলোচনা হয়েছে লিখুন। এই 10টি ধাপের মধ্যে কয়টি ধাপ আলোচনা করা হয়েছে? 4টি লিখছেন কেন? 1টি। আলহামদুলিল্লাহ। ও এক আর চারতে এক লাইনই না। বর্তমান কষ্টের বিবরণের 10টি ধাপের প্রথম ধাপটি আলোচনা করা হয়েছে। এবার আজকে দ্বিতীয় ধাপ। সম্মানিত উপস্থিতি, বর্তমান কষ্টের বিবরণের ধাপ 10টি। 1 নম্বরে কোন অঙ্গে, 2 নম্বরে কতদিন, 3 নম্বরে স্থায়িত্ব, 4 নম্বরে বিস্তৃতি, 5 নম্বরে প্রকাশ ও অনুভূতি, 6 নম্বরে উৎপত্তির কারণ, 7 নম্বরে সম্পর্কযুক্ত লক্ষণ, 8 নম্বরে কখন বাড়ে কিসে বাড়ে, 9 নম্বরে কখন কমে কিসে কমে, 10 নম্বরে কি চিকিৎসা করেছেন। তাহলে আবার বলছি, কোন অঙ্গে কতদিন, স্থায়িত্ব, বিস্তৃতি, প্রকাশ ও অনুভূতি, উৎপত্তির কারণ, সম্পর্কযুক্ত লক্ষণ, কখন বাড়ে কিসে বাড়ে, কখন কমে কিসে কমে, কি চিকিৎসা করেছেন। তাহলে আজকে আমাদের আলোচনা চলবে কতদিন। সম্মানিত উপস্থিতি, শোনা যাচ্ছে না? আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? ডাক্তার তৌহিদুল ইসলাম বলছেন শোনা যাচ্ছে না। আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? দেখেন তো শুনতে পাচ্ছেন কিনা আপনারা। এই তো সবাই জবাব দিচ্ছে, তো শোনা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই 10টি ধাপের আজকে পর্ব দ্বিতীয় ধাপ। আমি ক্লাস শুরুতেই শুরু করছিলাম, ওই যে আমরা যেভাবে এখানে আমাদের এসএসআরএ নতুনদের যেভাবে পড়াই, কোন অঙ্গে কতদিন, স্থায়িত্ব, বিস্তৃতি, প্রকাশ ও অনুভূতি, উৎপত্তির কারণ,
সম্পর্কযুক্ত লক্ষণ কখন বাড়ে, কিসে বাড়ে, কখন কমে, কিসে কমে, কি চিকিৎসা করেছেন। তাহলে আমরা আজকে বলবো 2 নম্বর ধাপটি, কতদিন। কতদিন, এই কতদিন সম্পর্কে আপনারা যারা এর মধ্যে পুরাতন আছেন, যদি আপনাদের যদি কোনো আইডিয়া থাকে কতদিন সম্পর্কে, তাহলে একটু লিখতে পারেন। আমি আগে পড়ি, তারপর আপনারা শোনেন। আমি একটা বই থেকে একটু পড়ি, আপনারা একটু শোনেন, তারপরে আপনারা প্রশ্ন করবেন, যা করেন পরে করেন। কতদিন, কতদিনের ক, রোগীর কষ্টটি যদি স্বল্প মেয়াদী হয় সেক্ষেত্রে রোগীকে ঘন্টা দিন হিসাবে প্রশ্ন করতে হবে। আবার বলছি, রোগীর কষ্টটি যদি স্বল্প মেয়াদী হয় সেই ক্ষেত্রে রোগীকে ঘন্টা দিন দিয়ে প্রশ্ন করতে হবে। যেমন রোগী যদি জ্বর নিয়ে আসে, তবে প্রশ্ন করতে হবে আপনার জ্বর কতক্ষণ যাবত বা কতদিন যাবত, আপনার জ্বর কতক্ষণ বা কতদিন যাবত। সেক্ষেত্রে সর্বোচ্চ 7 দিন পর্যন্ত রোগীকে প্রশ্ন করা যেতে পারে, রোগীকে 7 দিন পর্যন্ত বলা যেতে পারে। পরবর্তী নাম্বার খ, এই কোন অঙ্গের আরেকটি পয়েন্ট হচ্ছে খ, রোগীর কষ্টটি দীর্ঘমেয়াদী হলে তবে রোগীকে মাস বছর হিসাবে প্রশ্ন করতে হবে। রোগীর সমস্যাটি যদি দীর্ঘমেয়াদী হয় সেই ক্ষেত্রে এই ক্রনিক রোগের ক্ষেত্রে মাস বা বছর দিয়ে প্রশ্ন করতে হবে। যেমন রোগী যদি বলে দীর্ঘদিনের মাথা ব্যথা, তাহলে আপনাকে জানতে হবে সেই ক্ষেত্রে আপনার মাথা ব্যথা কত মাস কত বছর যাবত। 2 মাস, 6 মাস, 1 বছর, 4 বছর, এরকম কিছু সংকেত আপনাকে দিতে হবে। লাইভ শেয়ার নাই, শেয়ার অপশন তো বন্ধ নাই, শেয়ার অপশন খোলা আছে। খোলা না দেখতো, শেয়ার অপশন আছে না, শেয়ার অপশন চালু আছে। আপনার মোবাইলের সমস্যা। সম্মানিত উপস্থিতি, আবারও বলছি, কতদিন যাবত রোগীর সমস্যা যদি স্বল্প মেয়াদী হয়, একিউট হয়, সেই ক্ষেত্রে রোগীকে ঘন্টা বা দিন দিয়ে প্রশ্ন করতে হবে। তা হবে সর্বোচ্চ 7 দিন পর্যন্ত। নাসির, নাসির নাই সমস্যা, নাসির। তাহলে কতদিন যাবত রোগীর কষ্ট যদি স্বল্প মেয়াদী হয় সেই ক্ষেত্রে রোগীকে ঘন্টা বা দিন দিয়ে প্রশ্ন করতে হবে, ঘন্টা বা দিন দিয়ে প্রশ্ন করতে হবে। রোগী যদি জ্বর নিয়ে আসে, অল্প দিনের জ্বর, তাহলে আপনার অল্প সময়ের জ্বর যদি বলা হয়, ঘন্টা বা দিন দিয়ে প্রশ্ন করতে হবে। রোগীর ডায়রিয়া কিংবা বমি, কয়েক ঘন্টা বা কয়েক দিন, সর্বোচ্চ আপনি 7 দিন পর্যন্ত জিজ্ঞাসা করতে পারেন। 7 দিন, কতদিন, সর্বোচ্চ 2 দিন, 4 দিন, কয় দিন, 7 দিন আপনি সংকেত দিতে পারেন। রোগীর কষ্টটি যদি দীর্ঘমেয়াদী হয় সেই ক্ষেত্রে রোগীকে মাস বা বছর দিয়ে প্রশ্ন করা যেতে পারে। রোগীর পায়ে একজিমা, জিজ্ঞাসা করলেন কতদিন, অনেক দিন, বহুদিন, 2 বছর, 4 বছর, 10 বছর, কত বছর। রোগীর শ্বাসকষ্ট যদি বলে বহুদিন, মাস বা বছর দিয়ে প্রশ্ন করতে হবে। সম্মানিত উপস্থিতি, যদি রোগীর সমস্যা 1 দিনের হয়, আজকে থেকে সমস্যা কয় ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, কয় ঘন্টার। ডাক্তারবাবু আজকে থেকে বমি, কয় ঘন্টা পূর্ব থেকে, 5 ঘন্টা, 7 ঘন্টা যাবত, কতক্ষণ যাবত। ডাক্তার কয়েকদিন থেকে বমি, 3 দিন, 4 দিন, 5 দিন, কয় দিন। আর যদি রোগীর সমস্যা কোমরে ব্যথা দীর্ঘদিন থেকে, 2 বছর, 4 বছর, 10 বছর, কতদিন।
আপনি রোগীর সমস্যা বুঝে রোগীকে সময় সম্পর্কে প্রশ্ন করতে হবে। আপনারা অনেকে বলবেন রোগী তো নিজেই বলে দিবে আমার সমস্যা এতদিনের, 2 বছর 4 বছর 7 বছর 10 বছর বলে দিবে। অনেক রোগীরা ঠিকভাবে বলতে পারে না তার সমস্যাটা কতদিনের। অতএব আপনাকে জেনে নিতে হবে রোগীর সমস্যাটা কতদিনের, জেনে নিতে হবে। তাহলে এবার যদি আপনাদের কাছ থেকে আমি আপনাদের কাছে জানতে চাই, যদি আমি আপনাদের রোগী, আমি আপনাদেরকে বললাম আমার মাথা ব্যথা, তবে অনেক দিনের নয় অল্প দিনের, তাহলে আপনারা কি প্রশ্ন করবেন? যদি বলি আমার মাথা ব্যথা অল্প সময়ের মাথা ব্যথা, অনেক দিনের নয় অল্প দিনের, তাহলে আপনারা কি প্রশ্ন করবেন? অল্প দিনের মাথা ব্যথা, সেই ক্ষেত্রে আপনারা কি প্রশ্ন করবেন? দিন দিয়ে প্রশ্ন করবেন। আলহামদুলিল্লাহ, গুড। রোগীর কষ্টটি যদি হয়, মারুফ বিল্লাহ কি লিখছে, রোগীর কষ্টটি যদি হয় স্বল্প মেয়াদী, তাহলে ঘন্টা বা দিন দিয়ে প্রশ্ন করতে হবে। আর যদি কি বড় জোর 7 দিন, সুবহানাল্লাহ, সর্বোচ্চ 7 দিন পর্যন্ত প্রশ্ন করা যেতে পারে। 7 দিন। মাথা ব্যথা যদি বলি আমার মাথা ব্যথা, তাহলে আপনারা জানতে পারেন যদি বলি দীর্ঘদিনের না স্বল্প দিনের। যদি স্বল্প দিনের তাহলে কয়েকদিন দিয়ে প্রশ্ন করতে পারেন। যদি বলি আমার জ্বর, তাহলে আপনারা কি প্রশ্ন করতে পারেন? যদি বলি আমার জ্বর, সেই ক্ষেত্রে কি প্রশ্ন করতে পারেন? টাইমের ক্ষেত্রে কি প্রশ্ন করবেন? যদি বলি জ্বর, কতদিন, এটা সহজ ভাষা, আমি কতদিনে যাচ্ছি না, একটু উল্টা পথে যাচ্ছি, আমি উল্টো পথে যাচ্ছি। রুগীরে দেখে দিবে আমার কপালে ব্যথা, ওইটা আমি চাই না। রুগীরে বলে দিবে আমার টেম্পালে ব্যথা, হাত দিয়ে দেখে দিবে। কারণ টেম্পাল নামতে আপনার ওষুধ রয়েছে, ডান টেম্পালে ওষুধ আছে, বাম টেম্পালে ওষুধ রয়েছে, ডানের পর বাম, বামের পর ডান, সম্পূর্ণ টেম্পালের বাহিরে এবং ভিতরে আপনার প্রত্যেকটা নামে ওষুধ রয়েছে। সেহেতু যত ধরনের প্রশ্ন করা যায় সব আপনার জানা থাকবে। সম্মানিত উপস্থিতি, রোগীর সমস্যা যদি স্বল্প মেয়াদী হয়, সেই ক্ষেত্রে আপনাকে ঘন্টা বা দিন দিয়ে প্রশ্ন করতে হবে। আর যদি দীর্ঘমেয়াদী হয়, সেক্ষেত্রে মাস বা বছর দিয়ে প্রশ্ন করতে হবে। স্বাস্থ্য কেমন? এবার আসি সম্মানিত উপস্থিতি, এবার দ্বিতীয় ধাপ শেষ। এবার যদি তৃতীয় ধাপে আসি, তবে দ্বিতীয় ধাপ সম্পর্কে আবারও বলছি, যদি আপনারা যদি আগে দেখবেন রোগীর সমস্যাটি একুইট না ক্রনিকের ক্ষেত্রে সাধারণত দীর্ঘমেয়াদী হয়ে থাকে, আর একুইটের ক্ষেত্রে স্বল্প মেয়াদী হয়ে থাকে। আগে দেখে নেবেন, জেনে নেবেন ক্রনিক না একিউট, এটা দেখে সেভাবে আপনারা প্রশ্ন করতে পারেন। জিভ দেখাও, পড়ো। মাদ্রাসা থেকে পাকায় ঘুমায়, কাট দিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, আমাদের তৃতীয় ধাপ, বর্তমান কষ্টের বিবরণের তৃতীয় ধাপটি কি? বর্তমান কষ্টের বিবরণের তৃতীয় ধাপটি কি? তাড়াতাড়ি লিখুন। বর্তমান কষ্টের বিবরণের তৃতীয় ধাপ কি? তৃতীয় ধাপ বাচ্চা হুজুরে সম্মানিত উপস্থিতি, তৃতীয় ধাপটি কি? স্থায়িত্বকাল। স্থায়িত্ব। এইবার শুরু হবে খেলা। স্থায়িত্ব কাকে বলে? স্থায়িত্বকাল, এর মধ্যে অনেক ঝামেলা রয়েছে। স্থায়িত্বকালের মধ্যে, স্থায়িত্ব আর বিস্তৃতির মধ্যে অনেক ঝামেলা।
এর মধ্যে আপনি ওষুধ খুঁজে পাবেন। যেখানে ঝামেলা যত, সেখান থেকে ভালো কিছু পাওয়া যায়। যেটা কঠিন কাজ, সেখান থেকে ভালো কিছু জুটে। সম্মানিত উপস্থিতি, স্থায়িত্বকাল। স্থায়িত্বকাল সম্পর্কে যারা পুরাতন আছেন আপনারা অনেকেই জানেন। আমি স্থায়িত্বকাল সম্পর্কে কিছু কথা বলছি, আগে শুনুন। স্থায়িত্বকাল সম্পর্কে রোগীর স্থায়িত্বকাল, রোগের স্থায়িত্ব। আগে জানেন, আপনার মাথা ব্যথা, যদি মনে করেন মাথা ব্যথাতে শুরু করলাম, আপনার মাথা ব্যথাটি স্থায়িত্বকাল কি বলতে পারেন? যদি রোগী তার মাথা ব্যথার স্থায়িত্বকাল বলতে না পারে, তাহলে চিকিৎসক যেভাবে প্রশ্ন করবেন, 1 নাম্বার প্রশ্ন, প্রথম প্রশ্নটি হচ্ছে, রোগীকে যদি আপনি প্রশ্ন করেন আপনার মাথা ব্যথা কিংবা পেট ব্যথা বা বুকে ব্যথা, পিঠে ব্যথা, আপনার বমি, কাশি, জ্বর, যতই সমস্যা থাক না কেন, শ্বাসকষ্ট, হাঁপানি, এই সকল ক্ষেত্রে যদি রোগীকে প্রশ্ন করেন আপনার কষ্টটির স্থায়িত্ব বলতে পারেন কিনা, যদি স্থায়িত্ব বলতে না পারে, না বুঝে, তখন আপনি রোগীকে যা প্রশ্ন করবেন, নাম্বার 1, আপনার সমস্যাটি একটানা চলতে থাকে না কখনো থাকে, কখনো থাকে না? আপনার সমস্যাটি কি একটানা চলতে থাকে না কখনো থাকে, কখনো থাকে না? আপনার প্রথম প্রশ্ন। যদি আপনি রোগীকে প্রশ্ন করেন স্থায়িত্বকাল সম্পর্কে, যে আপনার রোগের স্থায়িত্বকাল বলতে পারেন কি, যদি তার রোগের স্থায়িত্বকাল বলতে না পারে, তাহলে আপনি ওনাকে যেভাবে সহযোগিতা করবেন, 1 নাম্বার প্রশ্ন, আপনার সমস্যাটি একটানা চলতে থাকে না কখনো থাকে, কখনো থাকে না? 1 নাম্বার প্রশ্ন, সবাই লিখুন। আপনার সমস্যাটি একটানা চলতে থাকে না কখনো থাকে, কখনো থাকে না? সবাই লিখে জানান, তাড়াতাড়ি লিখুন, সবাই লিখুন। 1 নাম্বার প্রশ্নটি লিখুন, সবাই লিখুন। আপনার সমস্যাটি একটানা চলতে থাকে না কখনো থাকে, কখনো থাকে না? তাড়াতাড়ি লিখুন, সবাই লিখে দেন। আপনার কষ্টটি একটানা চলতে থাকে না কখনো থাকে, কখনো থাকে না? তাড়াতাড়ি লিখুন। 1 নাম্বার, আপনার সমস্যাটি একটানা চলতে থাকে না কখনো থাকে, কখনো থাকে না? সমস্যাটি কি একটানা চলতে থাকে নাকি কখনো থাকে, কখনো থাকে না? ধন্যবাদ। নাজমুল আহসান খান, ধন্যবাদ। আর কেহ? তাড়াতাড়ি, আর কেহ? একটানা চলতে থাকে না থেমে থেমে, স্বল্প বিরাম না স্বল্প বিরাম না সবিরাম, স্বল্প বিরাম না সবিরাম? আপনার সমস্যাটি কি একটানা চলতে থাকে না কখনো থাকে, কখনো থাকে না? সবাই লিখুন, সবাই লিখুন। লিখতেছেন? আপনার সমস্যাটা কি একটানা চলতে থাকে না কখনো থাকে, কখনো থাকে না? স্থায়িত্বকালের প্রথম প্রশ্ন। স্থায়িত্বকালের প্রথম প্রশ্ন। স্থায়িত্বকালের প্রথম প্রশ্ন, আপনার সমস্যাটি কি একটানা চলতে থাকে না কখনো থাকে, কখনো থাকে না? তাড়াতাড়ি সবাই লিখুন। সমস্যাটা কি একটানা চলতে থাকে না কখনো থাকে, কখনো থাকে না? 1 নাম্বার। সবাই লিখুন।
এগুলো কথা হলে মোটা নিয়ে এসো, নিয়ে এসো। দুই নাম্বার প্রশ্ন, যদি থেমে থেমে হয় সেক্ষেত্রে আপনাদের দ্বিতীয় প্রশ্নটি হবে, যদি থেমে থেমে হয় সেক্ষেত্রে কতদিন পর পর শুরু হয়? যদি থেমে থেমে হয় সেই ক্ষেত্রে কতদিন পর পর শুরু হয়? সমস্যাটি যদি থেমে থেমে হয় সেই ক্ষেত্রে প্রশ্ন থাকবে কতদিন পর পর শুরু হয়। যদি থেমে থেমে হয় সেই ক্ষেত্রে প্রশ্ন থাকবে কতদিন পর পর শুরু হয়। তাড়াতাড়ি লিখুন। যদি থেমে থেমে হয় সেই ক্ষেত্রে কতদিন পর পর শুরু হয়? কতদিন পর পর শুরু হয়? যদি থেমে থেমে হয় সেই ক্ষেত্রে কতদিন পর পর শুরু হয়? সমস্যাটি যদি বিরত দিয়ে হয়, থেমে থেমে হয়, সেই ক্ষেত্রে কতদিন পর পর শুরু হয়? ধন্যবাদ। এবার পরবর্তী প্রশ্ন, বিরত দিয়ে যদি আসলো বা শুরু হলো, দেখা দিল, সেই ক্ষেত্রে কতক্ষণ স্থায়ী হলো? 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন, যদি বিরত দিয়ে আসে সেই ক্ষেত্রে বিরত দিয়ে দেখা দিলে তার স্থায়িত্বকাল কত? কয় ঘন্টা, কয় দিন স্থায়ী হয়? শ্বাসকষ্ট শুরু হয় 2 মাস পর পর, স্থায়িত্ব হয় 15 দিন কিংবা 10 দিন। তাহলে 2 মাস পর পর দেখা দিল আর স্থায়ী হলো 15 দিন কিংবা 10 দিন। তাহলে 3টা প্রশ্ন পেলাম। 1 নাম্বার প্রশ্ন, আপনার সমস্যাটি একটানা চলতে থাকে না কখনো থাকে কখনো থাকে না? 2 নাম্বার প্রশ্ন, যদি বিরতি দিয়ে শুরু হয় তাহলে কত দিন পর পর দেখা দেয়? 3 নাম্বার প্রশ্ন, যেই কয়দিন পর পর দেখা দেখ না কেন তা কতদিন স্থায়ী হয়? এই 3টি প্রশ্ন সবাই লিখে দেন, তাড়াতাড়ি লিখেন। 1 নাম্বার, আপনার সমস্যাটি একটানা চলতে থাকে না কখনো থাকে কখনো থাকে না? 2 নাম্বার, যদি বিরতি দিয়ে শুরু হয়, বিরতি দিয়ে দেখা দেয়, সেই ক্ষেত্রে কয় দিন বিরতি দিয়ে দেখা দেয়, কয় দিন পর পর দেখা দেয়? 3 নাম্বার, বিরতি দিয়ে দেখা দিলে কয় দিন স্থায়ী হয়? যেমন কারো যদি শ্বাসকষ্ট 10 বছরের শ্বাসকষ্ট 6 মাস পর পর দেখা দেয়, 6 মাস পর পর দেখা দেয়। 1 নম্বরে বিরতি দিয়ে হয়, 2 নাম্বার 6 মাস পর পর দেখা দেয়, 3 নম্বরে 7 দিন স্থায়ী হয়। তাহলে 1 নাম্বার একটানা চলতে থাকে না বিরতি দিয়ে দেখা দেয়? যদি বিরতি দিয়ে দেখা দেয় সেই ক্ষেত্রে কতদিন বিরতি দিয়ে দেখা দেয়? 3 নাম্বার, বিরতি দিয়ে দেখা দেওয়ার পরে দেখা দিলে তা কতদিন স্থায়ী হয়? সম্মানিত উপস্থিতি, এখানে আমি একটা কুইজ দিচ্ছি, দেখি কে জবাব দিতে পারেন। যতদিন পর পর শুরু হয় সেই গ্যাপটা বড় হবে
না যতক্ষণ স্থায়ী হয় এই সংখ্যাটা বড় হবে, যতদিন পর পর দেখা দেয় এর সংখ্যাটা বড় হবে, না যতক্ষণ স্থায়ী হয় তার সংখ্যাটা বড় হবে? দেখে এটার জবাব কে আগে দিতে পারেন সঠিক? যতদিন স্থায়ী হয় সেটাই বেশি হবে। হ্যাঁ, লিখেন লিখেন পরপর। তাড়াতাড়ি লেখেন। স্থায়িত্ব বেশি হবে, জি। কতদিন পর পর? তাহলে একটা গল্প শোনেন, আগে গল্পটা শোনেন তারপরে বুঝবেন। ওই আমাদের এক ডাক্তার বলতেছে ওনার বাবা 2 বছর পর পর ওনার বাসায় বেড়াইতে আসে। বেড়াতে এসে 3 থেকে 5 দিন বেরিয়ে যায়, এই 5 দিন থেকে আবার চলে যায়। ওনার বাবার বাড়ি হচ্ছে বরিশাল, দাদু নোয়াখালী। নোয়াখালী থেকে ঢাকা আসে মেয়ের বাসায়, 2 বছর পর আসে। এসে 7 দিন থাকে, 7 দিন পর চলে যায়, আবার 2 বছর পরে আসে। বললাম 2 বছর পর পর কি এরকম করে আসে? ওনার বিয়ের পর থেকে 2 বছর পর পর আসে, 3 দিন 5 দিন বা 7 দিন সর্বোচ্চ, আবার চলে যায়। 5 থেকে আরেক ডাক্তার বলল এর বাবা নাকি গ্রামে থাকে, ঢাকাতে ওনার বাসা বেড়াইতে আসে। 3 দিন বাড়ি থেকে ঢাকা আসে, ঢাকা এসে 2 বছর থাইকা বাড়ি দিয়ে আবার 3 দিন থাকে। আবার মহিলা ডাক্তার বলতেছে ওনার বাবা নোয়াখালী থেকে ঢাকা এসে 2 বছর পর পর এসে 7 দিন থাকে। আর আমার পুরুষ ডাক্তার বলতেছে তার বাবা বরিশাল থাকে, 3 দিন বরিশাল থেকে ঢাকা এসে 2 বছর থাকে। 2 বছর ঢাকা থাকার পরে এইবার বাড়িতে যে 3 দিন থেকে আবার ঢাকা চলে আসে। তাহলে আপনারাই বলুন, এই যে আমার পুরুষ ডাক্তারের বাবা, উনি কি 3 দিন পর পর ঢাকা এসে 2 বছর থাকে, না উনি ঢাকা থাকে? বলেন তো আপনারা। এই যে আমার পুরুষ ডাক্তারের বাবা, উনি কি বরিশাল থাকে না ঢাকা থাকে? বলেন। 3 দিন থাকে বরিশাল, ঢাকা 2 বছর। উনি বরিশাল থাকে গ্রামের বাড়িতে 2-3 দিন, আর ঢাকা থাকে 2 বছর। তাহলে উনি কি ঢাকা থাকে না বরিশাল থাকে? লেখেন, সবাই লিখেন। উনি গ্রামের বাড়িতে থাকে। ওনাকে জিজ্ঞাসা করলো আপনার বাবা কই থাকে? গ্রামে। তো গ্রামে থাকে, গ্রামে কতদিন, ঢাকা কতদিন? বলছে গ্রামে থাকে 3 দিন আর ঢাকা থাকে 2 বছর। 3 দিন পর গ্রামে যায়, ঢাকাতে 2 বছর পর গ্রামে যায়, 3 দিন থেকে আবার ঢাকা চলে আসে। উনি গ্রাম থেকে 3 দিন থাকার, গ্রামে থেকে ঢাকা এসে 2 বছর থাকে। তাহলে উনি বাস করে কোথায়? বলেন। উনি ঢাকায় থাকে। আর আমার মহিলা ডাক্তারের বাবা নোয়াখালী থাকে, 2 বছর পর পর ঢাকা এসে 7 দিন, উনি গ্রামে থাকে। অর্থাৎ কতদিন পর আসে, কতদিন থাকে, এটা বুঝতে আমার মনে হয় আপনাদের আর দেরি হওয়ার কথা নয়।
গ্যাপ, এই গ্যাপটা হবে লম্বা, বিরতির গ্যাপটা লম্বা, কিন্তু স্থায়িত্বের গ্যাপটা ছোট। কিন্তু এটা অন্য একটা জায়গায় বিপরীত হবে। ডেলিভারির ব্যথার ক্ষেত্রে, প্রসব ব্যথার ক্ষেত্রে মাঝখানে গ্যাপটা হবে ছোট আর ব্যথার গ্যাপটা হবে লম্বা। ব্যথার গ্যাপটা লম্বা, বিরতির গ্যাপটা ছোট। এটা হলো প্রসব ব্যথার ঘটনা। অন্য সকল ক্ষেত্রে সুস্থতার গ্যাপটা বড় আর স্থায়িত্বের গ্যাপটা ছোট। এটাই স্বাভাবিক। আমি যেটা বোঝাচ্ছি, আপনার রোগীর স্থায়িত্বের গ্যাপটা, আরামের গ্যাপটা ছোট কিংবা বড় সেটা বুঝাইতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে দুইটা ভাগ করতে, একটা কতদিন পর পর শুরু হয়, আরেকটা কতক্ষণ স্থায়ী হয়। এই গ্যাপটা বোঝানোর জন্য আমি চেষ্টা করছি। তাহলে তিনটা কথা পেলাম। এক নাম্বারটি, সমস্যাটি একটানা চলতে থাকে না বিরতি দিয়ে শুরু হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই যে বিরতি দিয়ে শুরু হয়, এই বিরতিটার গ্যাপ কত? 7 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, কতদিন পর পর শুরু হয়? এই যে বিরতির গ্যাপটা, এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বারটি হচ্ছে এই যে বিরতি দিয়ে শুরু হলে কতক্ষণ স্থায়ী হয়, এটা হচ্ছে 3 নাম্বার। সম্মানিত উপস্থিতি, আপনারা আমার এই তিনটা আগে লিখে দেন, তারপরে আমি আপনাদেরকে পরেরগুলো দিচ্ছি। তাড়াতাড়ি লিখেন। আরে কই, এই তিনটি আগে লিখে দেন। এই তিনটি আগে লিখে দেন, তাড়াতাড়ি লিখেন। এই তিনটা লিখলে বাকিটি দেব। তাড়াতাড়ি লিখেন, সবাই লিখেন, জলদি জলদি লিখেন, তাড়াতাড়ি। এই তিনটি লিখে দেন। একটা না চলতে থাকে, না কখনো থাকে, কখনো থাকে না। 2 নাম্বার, কতদিন পর পর শুরু হয়। 3 নাম্বার, কতক্ষণ স্থায়ী হয়। এইবার 4 নাম্বার, এই যে দেখা দিচ্ছে বা শুরু হয় 2 মাস কিংবা 6 মাস পরে, এটা ভোর থেকে ভোর রাত কখন শুরু হয়? 2 মাস কিংবা 3 মাস পরে দেখা দেয়, কখন শুরু হয়? 2 মাস কিংবা 3 মাস পর শুরু হয়, ভোর থেকে ভোর রাত। কখন শুরু হয়? দিনে বললে চলবে না, সকাল বললে হবে না, সকাল 7টায় বললে হবে না, সকাল 7টায় বিছানায় আছি তা বললে চলবে না, সকাল 7টায় বিছানায় চোখ খুললেই শুরু হয়ে যায়, সকাল 7টায় চোখ খুললেই শুরু হয়ে যায়। শুধু কি তাই? ওটা বললেও চলবে না। এবার জানতে হবে সকাল 7টায় চোখ খুললে শুরু হয়ে যায়, আর যদি আপনি 10টার সময় চোখ খুলেন তখনও কি শুরু হবে? অর্থাৎ আপনার এই সমস্যাটি কখন শুরু হয়? ভোর থেকে ভোর রাতের মধ্যে। রাতে শুরু হলে রাত বললে চলবে না, সন্ধ্যা রাত, মাঝরাত, শেষ রাত। শুধু তাই, মাঝরাত বললে চলবে না বা শেষ রাত বললেও চলবে না। শেষ রাত বললে হবে না, তার মধ্যে জানতে হবে শেষ রাতে যখন আপনার ঘুম ভেঙে যায় তখন শুরু হয় কিনা, অথবা আপনার কষ্টে আপনার ঘুম ভাঙায় কিনা। ওই সময় আপনি কি করেন তা জেনে নিতে হবে। সম্মানিত উপস্থিতি,
সমস্যাটি ভোর থেকে ভোর রাত কখন শুরু হয় তা জেনে নিতে হবে। পরবর্তী নাম্বার 5, এই যে আপনার সমস্যাটি 2 মাস পর পর শুরু হয়, 7 দিন স্থায়ী হয়, এটা কি নিয়মিত না অনিয়মিত? এই নিয়মিত না অনিয়মিত এই কথাটার ব্যাখ্যা আপনাদের যাদের জানা আছে লিখে পাঠান তাড়াতাড়ি। নিয়মিত না অনিয়মিত, এই 2 মাস পর পর শুরু হয়, 7 দিন স্থায়ী হয়, এই কথা রোগী বলার পরে পুনরায় যদি প্রশ্ন করেন আপনার এটা কি নিয়মিত না অনিয়মিত, এর মানে কি? তাড়াতাড়ি, এই নিয়মিত না অনিয়মিত এর মানে কি? দুই মাস পর পর শুরু হয়, 7 দিন স্থায়ী। রোগী এটা বলার পরে আপনি যখন প্রশ্ন করেন আবার যে এটা কি আপনার নিয়মিত না অনিয়মিত, এর মানে কি? তাড়াতাড়ি লিখুন, এর মানে কি লিখুন সবাই। নির্ধারিত অনির্ধারিত আরেকটু বুঝিয়ে লিখুন। আরেকটু ক্লিয়ার করে কেউ লিখে দেন। নিয়মিত না অনিয়মিত এর মানে কি লিখুন। বর্তমান কষ্টের বিবরণ যদি আপনি লিখতে না জানেন, যদি লিখতে না পারেন, এই পৃথিবীর আপনার 16 আনায় মিশা একদম। প্রতি 2 মাস পর পর শুরু হয়, সেটা কি সব মাসেই? আরেকটু ক্লিয়ার করে, 2 মাস পরে 7 দিন স্থায়ী, এটা কি নিয়মিত? আরেকটু ক্লিয়ার চাই। জি, আপনার সালাম নিচ্ছি, এত দেরিতে কেন সালামটা? আরো আগে কইছিলেন। এই যে 2 মাস পর পর শুরু হয়, 7 দিন স্থায়ী হয়, এটা নিয়মিত না অনিয়মিত, এই কথাটা আরেকটু ক্লিয়ার করে দেন সবাই। আরেকটু ক্লিয়ার করে দেন তাড়াতাড়ি। প্রতি 2 মাস পর পর 7 দিন স্থায়ী, এটা নিয়মিত কিনা আরেকটু ক্লিয়ার চাই। আরেকটু ভালোভাবে বুঝিয়ে লিখুন। তাড়াতাড়ি আরেকটু ক্লিয়ার করুন। নিয়মিত না অনিয়মিত? এই পৃথিবীতে যন্ত্রণা হচ্ছে এই যন্ত্রণা বলে ভুল হবে। এই পৃথিবীর একটা মজা আছে, মজাটা হলো আপনার রোগীর মাথা ব্যথা, রাতে অনেক ওষুধ, রাতে দেখা দেয়, সন্ধ্যা রাতে, মাঝ রাতে, শেষ রাতে ওষুধ বাগ হয়ে যাচ্ছে। ভোর রাতে দেখা দেয় ওষুধ বাগ হয়ে যাচ্ছে, ভোর রাতে 3টা, 3:30টা, 4টা, 5টা, 6টা, কয়টার সময় দেখা দেয় ওইটা নিয়ে ওষুধ বাগ হয়ে যাচ্ছে। 5টার সময়, ভোর 5টায় ঘুম থেকে জাগলে কষ্ট দেখা দেয়, ওষুধ বাগ হয়ে যাচ্ছে। ভোর 5টায় যখন ফজরে উঠে হাত মুখ ধুইতে গেলে বা ওযু করার সময় তখনই ব্যথা দেখা দেয়, ওষুধ বাগ হয়ে যাচ্ছে। যেটা অন্য পৃথিবীতে এই সিস্টেম নেই। এটা আমাদের জন্য আল্লাহর বিশেষ রহমত যে আমরা ঘন্টা হিসেবে ওষুধ বাছাই করতে পারি। ঠিক তেমনি করে এই যে রোগীর নিয়মিত না অনিয়মিত, কোন রোগীর 7 দিন পর পর মলত্যাগ, 7 দিন পর পর জ্বর, 2 মাস পর পর জ্বর, 7 দিন পর পর কাশি, 21 দিন পর পর মলত্যাগ, বছরে একবার জ্বর, এই যে পিরিয়ডিক
এই যে ঘন্টা, দিন, মাস, বছর হিসেবে আমরা রোগীর রোগ আক্রমণ, পিরিয়ডিক রোগ আক্রমণ, সেই ক্ষেত্রে আমরা ওষুধ বাছাই করতে পারি। এটা আমাদের এই পৃথিবীর জন্য মহান আল্লাহর বিশেষ রহমত যে আমরা সময় দিয়ে ওষুধ বাছাই করতে পারি, আমরা পিরিয়ডিক দিয়ে ওষুধ বাছাই করতে পারি, রোগ আক্রমণ দিয়ে ওষুধ বাছাই করতে পারি। কয়দিন তার রোগ আক্রমণ করার পরে কয়দিন রোগটা স্থায়ী হয় তা দিয়ে ওষুধ বাছাই করতে পারি। এই রোগটা যখন কমতে থাকে সেই সময় ঘাম দিচ্ছে না, শরীর শীত আসছে, শরীরে কাঁপুনি, গায়ে জ্বর, শীতবোধ, এই প্রত্যেকটা কথার আলোকে আমরা ওষুধ বাছাই করতে পারি। মহান আল্লাহর শুকরিয়া, এই পৃথিবীতে প্রতিটা লক্ষণের আলোকে আমরা ওষুধকে বাছাই করতে পারি। এই পৃথিবীতে সবচেয়ে মজার কাজটি হচ্ছে ওষুধ বাছাই করা, সঠিক ওষুধটি বাছাই করা এই পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ। শুধুমাত্র সঠিক একটা রোগীলিপি চাই। যদি সঠিক রোগীলিপি করা যায় তাহলে একদম সহজ। সম্মানিত উপস্থিতি, তাহলে সমস্যাটি কখন দেখা দেয়, দিনে কিংবা রাতে, আপনার ঘন্টা দিয়ে প্রশ্ন করতে হবে কখন দেখা দিচ্ছে সমস্যাটি, তা আপনার জেনে নিতে হবে। এবার যাচ্ছি, এই যে সমস্যাটা বারবার দেখা দিচ্ছে, 2 মাস পর পর আক্রমণ করছে, প্রতি 2 মাস পর পরই জ্বর কিংবা মাথা ব্যথা দেখা দিচ্ছে এবং 7 দিন স্থায়ী হচ্ছে, প্রত্যেকবারে কি 2 মাস পর পর একদম নির্ধারিত, একেবারে নির্ধারিত 7 দিন স্থায়ী হয়? এক রোগীর প্রতি 2 মাস অন্তর দেখা দেয়, 7 দিন স্থায়ী হয়। আর এক রোগীর কখনো 2 মাস, কখনো 3 মাস পর পর শুরু হয়, কখনো 5 দিন, কখনো 7 দিন স্থায়ী হয়। এই রোগী আলাদা হয়ে যাচ্ছে। 7 দিন পর, 2 মাস পর দেখা দিয়ে 7 দিন স্থায়ী এক রোগী, প্রত্যেকবার 2 মাস পর পর শুরু হয় আর 7 দিন স্থায়ী হয়। এটা হচ্ছে এক রোগী। আরেক রোগীর 2 মাস কিংবা 3 মাস পর পর দেখা দেয়, কখনো 2 মাস অথবা 3 মাস পর দেখা দেয়, কখনো 7 দিন, কখনো 5 দিন স্থায়ী হয়। এটা হচ্ছে অনিয়মিত। প্রথমটা হচ্ছে নিয়মিত, এবারটা হচ্ছে অনিয়মিত। সম্মানিত উপস্থিতি, এই যে নিয়মিত আর অনিয়মিত, এই কথাটা বুঝেছেন কিনা লিখুন। লিখুন, এই যে নিয়মিত আর অনিয়মিত, এটা বুঝেছেন কিনা লিখুন। লিখেন, এটা বুঝেছেন কিনা। এক রোগীর মাথা ব্যথা 2 মাস পর পর শুরু হয়, প্রতি 2 মাস অন্তর শুরু হবে, 7 দিন স্থায়ী, এটা হচ্ছে নিয়মিত। আরেকজনের 2 মাস বা 3 মাস বা 1 মাস, 1.5 মাস, 4 মাস, 2 মাস, এলোমেলো, কোনো মাসের সাথে কোনো মাসের মিল নেই। কখনো 2 মাস, কখনো 3 মাস অন্তর দেখা দেয়, কখনো 5 দিন, কখনো 7 দিন স্থায়ী হয়। এটা হচ্ছে অনিয়মিত। একটা হচ্ছে নিয়মিত, আরেকটা হচ্ছে অনিয়মিত। সম্মানিত উপস্থিতি, এই যে নিয়মিত না অনিয়মিত, এটা বুঝেছেন কিনা লিখুন তাড়াতাড়ি। নিয়মিত আর অনিয়মিত শব্দটা বুঝেছেন কিনা তাড়াতাড়ি লিখেন। সুন্দরভাবে বুঝতে পেরেছেন, ধন্যবাদ। সবাই বুঝেছেন কি? সবাই বুঝেছেন? আচ্ছা, এইবার একখান ঝামেলা আছে, খালি ঝামেলা। যদি এটা বুঝে থাকেন, জি সুন্দরভাবে বুঝেছি, ধন্যবাদ। সুন্দরভাবে বুঝিয়ে থাকিলে তাইলে একটা শেয়ার দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করতে সমস্যাটা কি আপনার? এই মুহূর্তে যারা আছেন একটা শেয়ার দিয়ে দেন, আরেক ভাই দেখুক, আরেক ভাই আপনাদের সাথে ক্লাসে অংশগ্রহণ করুক, তাহলে আপনার তো কোনো সমস্যা নেই। এইবার পরবর্তী নাম্বার 6 নাম্বার, পরবর্তী হচ্ছে কয় নাম্বার? 6 নাম্বার। 6 নাম্বারে কি?
এই যে 2 মাস অন্তর দেখা দিয়ে 7 দিন স্থায়ী হয়, এই 7 দিন পর কি ওষুধ বিনা ওষুধে বিদায় নেয় না ওষুধ খেয়ে বিদায় হয়? এটার মধ্যে একটা ঝামেলা আছে। আবার বলছি, 2 মাস পর পর সমস্যা দেখা দিল, 7 দিন স্থায়ী হলো, ওষুধ খেয়ে 7 দিনে রোগ মাথা ব্যথা কমে গেল। যদি ওষুধ না দেওয়া হতো তাহলে মাথা ব্যথা থাকতো 15 দিন, কিন্তু ওষুধ খাওয়ার ফলে মাথা ব্যথা কমে যাচ্ছে 7 দিনে। তাহলে আপনারাই বলুন রোগীর স্থায়িত্ব কাল কত? 2 মাস পর দেখা দিচ্ছে মাথা ব্যথা, ওষুধ না খেলে 15 দিন থাকবে, 15 দিন পর চলে যাবে, থাকবে না। কিন্তু ওষুধ খেয়ে 7 দিনে যদি মাথা ব্যথা চলে যায়, বিলুপ্ত হয়ে যায়, তাহলে এটার স্থায়িত্ব কালটা কত আপনারাই লিখুন। মোর আল্লাহ 2 দিন লিখছে। আবার বলছি, রোগীর 2 মাস পর পর মাথা ব্যথা, আমারটাই বলি, যদি যে আমার আলহামদুলিল্লাহ মাথা ব্যথা নাই, রোগীরটা বলি। রোগীর 15 দিন পর পর মাথা ব্যথা, 2 মাস পর পর মাথা ব্যথা শুরু হয়, ওষুধ না খেলে 15 দিন স্থায়ী হয়, আর ওষুধ খেলে 7 দিনে বিতাড়িত হয়, তাহলে রোগীর স্থায়িত্ব কাল কত? লিখেন। সঠিক রোগীলিপি, সঠিক ওষুধ নির্বাচন, সদৃশ আরোগ্য, আদর্শ আরোগ্য। আদর্শ আরোগ্যের প্রথম শর্ত আদর্শ রোগীলিপি। আদর্শ রোগীলিপির প্রথম শর্ত রোগীর বর্তমান কষ্টের বিবরণ। যদি এর মধ্যে চুল ছাড়া সমস্যা হয় তাহলে মগর গেছে একদম। রোগীর স্থায়িত্বকাল 7 দিন লিখছেন, আলহামদুলিল্লাহ। কেন যে লিখছেন জানি না। সামিউল ইসলাম সামি কেন লিখছেন জানি না। আমি আবার বলছি, রোগীর 2 মাস পর পর মাথা ব্যথা শুরু হয়, 15 দিন স্থায়ী হয়, যদি ওষুধ খাওয়ানো হয় 7 দিনে মাথা ব্যথা সেরে যায়, তাহলে রোগীর মাথা ব্যথার স্থায়িত্ব কাল কত? এটা হিসাব করতে ক্যালকুলেটর লাগলে ব্যবহার করেন, অসুবিধা নেই। কদিন রোগীর স্থায়িত্ব কাল কত লিখুন। রোগীর বর্তমান কষ্টের বিবরণ ভালোভাবে জানতেই হবে, রক্ষা নেই। সবাই লিখুন। 2 মাস পর পর সমস্যা শুরু হয়, ওষুধ না খেলে 15 দিন লাগে মাথা ব্যথা কমতে, আর ওষুধ খেয়ে 7 দিনে মাথা ব্যথা বিতাড়িত হয়। সেই ক্ষেত্রে রোগীর মাথা ব্যথার স্থায়িত্ব কাল কত? এখনো 7 দিন আছে, কোন হিসাবে বুঝতে পারছি না। যিনি 7 দিন লিখছেন, যারা আপনারা ভাবছেন কি ভেবে 7 দিন লিখছেন আমি জানি না। আবার বলছি, রোগীর 2 মাস পর পর মাথা ব্যথা শুরু হয়, ওষুধ না খেলে 15 দিন লাগে মাথা ব্যথা কমতে, আর ওষুধ খেয়ে 7 দিনে মাথা ব্যথা কমে যায়, তাহলে রোগীর মাথা ব্যথার স্থায়িত্ব কাল কত? সহজ করে দেয় আরেকটু।
একজন সাঁতারু ঘন্টায় 15 কিলো যেতে পারে, ঘন্টায়, বিনা বাধায়। আর যদি তাকে স্রোতে বাধা দেয় তাহলে ঘন্টায় যেতে পারে 10 কিলো। যদি পানি স্থির থাকে সে যেতে পারে 15 কিলো। আর যদি উল্টা স্রোতে হয় সেই ক্ষেত্রে যেতে পারে 10 কিলো। তাহলে আপনারাই বলুন এই সাঁতারু প্রতি ঘন্টায় কত কিলো যেতে পারে? এটা জবাব দেন আগে। একজন সাঁতারু প্রতি ঘন্টায় 15 কিলো যেতে পারে যদি পানি স্থির থাকে। আর যদি পানির স্রোতের উল্টা দিকে হয় সেই ক্ষেত্রে ঘন্টায় 10 কিলো যেতে পারে। তাহলে আপনারাই বলুন সাঁতারু প্রতি ঘন্টায় কত কিলো সাঁতার কাটতে পারে? বলুন, বলেন। আলহামদুলিল্লাহ, আপনারা যেভাবে স্থায়িত্বকাল নিয়ে নিচ্ছেন এটা খুব চমৎকার। এভাবে নিতে পারলে খুব দ্রুত আমরা রোগীলিপি শেষ প্রান্তে বসতে পারবো ইনশাআল্লাহ। তাহলে সাঁতারু প্রতি ঘন্টায় কত কিলো সাঁতার কাটতে পারে? 15 কিলো। স্রোতের উল্টা দিকে হলে 10 কিলো। তাহলে তার প্রকৃতভাবে সে সাঁতার কাটতে পারে প্রতি ঘন্টায় 15 কিলো। তাহলে ঠিক একই অবস্থা, যে রোগী 2 মাস পর পর তার সমস্যা শুরু হয়, 15 দিন স্থায়ী হয় বিনা ঔষধে, ওষুধ না খেলে 15 দিন পরে এমনি কমে যায়। আর যদি ওষুধ খাওয়ার চেষ্টা করা হয় তাহলে 7 দিন কিংবা 10 দিনে যদি সেরে যায় তাহলে রোগীর স্থায়িত্ব কাল হবে 15 দিন। বিনা বাধায় যেখানে থেকে সেটা হচ্ছে স্থায়িত্ব কাল বিনা ঔষধে। এবার যদি বলি 7 দিন পর পর মাথা ব্যথা শুরু হয়, বিনা ওষুধে মাথা ব্যথা কমতে সময় লাগে 24 ঘন্টা, আর ওষুধ খেলে 2 ঘন্টায় সেরে যায়। তাহলে আপনারা বলুন রোগের স্থায়িত্বকাল, রোগীর মাথা ব্যথা 7 দিন পর পর শুরু হয়, 24 ঘন্টা স্থায়ী হয়, বিনা ঔষধে 24 ঘন্টা পর মাথা ব্যথা আর থাকে না। আর যদি যখনই দেখা দেয় সাথে সাথে ওষুধ প্রয়োগ করলে 2 ঘন্টায় মাথা ব্যথা কমে যায়, তাহলে আপনারাই বলুন তার মাথা ব্যথার স্থায়িত্বকাল কত? কোন হিসাবে 24 ঘন্টা লিখছেন? যারা 24 ঘন্টা লিখছেন কোন হিসাবে? আমি আবার বলছি, রোগীর 7 দিন পর পর মাথা ব্যথা শুরু হয়, ওষুধ না খেলে 24 ঘন্টা পর মাথা ব্যথা সেরে যায়, ওষুধ খেলে 2 ঘন্টার মধ্যে মাথা ব্যথা কমে যায়। তাহলে রোগীর মাথা ব্যথার স্থায়িত্ব কাল কত? লিখুন, রোগীর মাথা ব্যথার স্থায়িত্ব কাল কত? স্থায়িত্ব কাল কত? এখনো 7 দিন। ও মোর কপাল, স্থায়িত্বকাল কতদিন পর পর শুরু হয়েছে তা আমি জানতে চাই না, কতক্ষণ স্থায়ী হয়? আপনারা যদি বলেন 24 ঘন্টা, আমি যদি বলি একদিন, তাহলে কেমন হয়?
কারণ 24 ঘন্টা দিয়ে কোনো রুব্রিক নাই, একদিন দিয়ে কিন্তু রুব্রিক আছে, ওয়ান ডে। একদিন দিয়ে কিন্তু রুব্রিক আছে, একদিন। 24 ঘন্টা দিয়ে কোনো রুব্রিক নাই, ওয়ান ডে আছে, ওয়ান ডে, একদিন। আপনারা লেখেন 24 ঘন্টা, আমি বলবো একদিন, একদিন। সম্মানিত উপস্থিতি, তাহলে 6 নাম্বার প্রশ্নটি কি ছিল? 6 নাম্বার প্রশ্নটি ছিল, যদি রোগীকে ওষুধ দেওয়া হয় তাহলে কতদিন সময় লাগে সারতে, আর বিনা ঔষধে কতদিনে সেরে যায়? এটার উপর নির্ভর করে আপনাকে জানতে হবে তার সমস্যাটির স্থায়িত্বকাল। সম্মানিত উপস্থিতি, স্থায়িত্বকালের 1 নাম্বার পয়েন্টটি কি হবে দেখি কে আগে লিখতে পারেন। রোগীর স্থায়িত্বকাল জানার জন্য 1 নাম্বার পয়েন্টটি কি হতে পারে, তাড়াতাড়ি লিখুন। মজার খেলা হবে কালকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, মজার খেলা, বিস্তৃতি। আমি অনেকবার বলেছি, যদি বিস্তৃতি কোনো ডাক্তার যদি ভালোভাবে আয়ত্ত করতে পারে, বিস্তৃতি, শুধুমাত্র বিস্তৃতি যদি কেউ আয়ত্ত করতে পারে, রোগীলিপিতে আর কিচ্ছু জানা দরকার হবে না। আপনার এই বিস্তৃতি দিয়ে ঔষধের 80% কভার করে ফেলতে পারবেন যদি বিস্তৃতি ভালোভাবে জানেন। অনেকগুলি রোগের ক্ষেত্রে, অনেক সমস্যার ক্ষেত্রে, বিশেষ করে ব্যথার ক্ষেত্রে আপনি 80% ঔষধের কাছাকাছি যেতে পারবেন যদি বিস্তৃতি ভালো জানেন। আর বিস্তৃতি যদি ভালোভাবে জানতে হয় তাহলে আপনাকে আগামী দিন সবার আগে উপস্থিত থাকতে হবে। তবে আরেকখান কথা আছে, উপস্থিত থাকার আগে রোগীলিপি 2 থেকে বিস্তৃতি ভালোভাবে পড়ে নিতে হবে, তাইলে আপনারা পারবেন। তা না হলে সম্ভব না, কিছুই বুঝবে না, মাথার উপর দিয়ে শুধু যাবে, শুধু মাথার উপর দিয়ে যাবে। রোগীলিপি 2 থেকে বিস্তৃতি পড়ে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, বর্তমান কোষ্ঠীর বিবরণের স্থায়িত্বকাল জানার ক্ষেত্রে 1 নাম্বার প্রশ্নটি কি হবে, তাড়াতাড়ি লিখুন। বর্তমান কোষ্ঠীর বিবরণের স্থায়িত্বকাল জানার ক্ষেত্রে প্রথম প্রশ্নটি কি হবে, তাড়াতাড়ি লিখুন। প্রথম প্রশ্নটি কি হবে? তাড়াতাড়ি, প্রথম প্রশ্নটি কি হবে? জলদি, প্রথম প্রশ্নটি কি হবে? আমি আবার দেখে দিচ্ছি, প্রথম প্রশ্নটি কি হবে? তাড়াতাড়ি, প্রথম প্রশ্নটি কি হবে লিখেন। প্রথম প্রশ্নটি কি হবে? একটানা চলিতেছে কিনা? আপনার সমস্যাটা কি একটানা চলতে থাকে না কখনো থাকে কখনো থাকে না? 2 নাম্বার, যদি সব সময় না থাকে তাহলে কতদিন পর পর দেখা দেয় বা শুরু হয়? 3 নাম্বার, কতক্ষণ স্থায়ী হয়? 3 নাম্বার পয়েন্ট, কতক্ষণ স্থায়ী হয়? 4 নাম্বার, শুরু হয় কোনবেলা, কখন শুরু হয়? ভোর থেকে ভোর রাত, কখন শুরু হয়? দিনে কিংবা রাতে? দিনে হলে সকাল দুপুর সন্ধ্যা, রাত হলে সন্ধ্যা রাত মাঝরাত শেষ রাত, একদম ঘন্টা দিয়ে জানতে হবে। পরবর্তী নাম্বার, এটা কি নিয়মিত না অনিয়মিত? তাই তো, নিয়মিত না অনিয়মিত? তার পরবর্তী নাম্বার, এটা কি ওষুধ খেয়ে না ওষুধ না খেয়ে? 3 নাম্বার, কতক্ষণ স্থায়ী হয়? 4 নাম্বার, কখন দেখা দেয়?
5 নাম্বার নিয়মিত না অনিয়মিত। 6 নম্বরে ওষুধ খেয়ে না ওষুধ না খেয়ে। এই যে 7 দিন পর আপনার মাথা ব্যথা কমে যায়, এটা কি ওষুধ খেয়ে না ওষুধ না খেয়ে? আমি এই কয়টি আবার বলছি। আপনার সমস্যা একটানা চলছে না থেমে থেমে হচ্ছে? 2 নাম্বার, একটানা যদি চলতে না থাকে তাহলে কতদিন পর পর শুরু হয়? 3 নাম্বার, কতক্ষণ স্থায়ী হয়? 4 নাম্বার, কখন দেখা দেয়? 5 নাম্বার, নিয়মিত না অনিয়মিত? 6 নাম্বার, ওষুধ খেয়ে না ওষুধ না খেয়ে? তাড়াতাড়ি এবার লিখুন, লেখেন। যে আজকে লিখতে পারবেন তার সব শেষে সব মনে থাকবে। যদি সব মনে রাখতে হয় তাহলে লিখতে হবে, লিখুন। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন ঠিকই, কিন্তু আমার কিন্তু আলহামদুলিল্লাহ বিরক্তি নেই, আমার কোনো বিরক্ত নেই। হ্যাঁ, লিখেন। তাড়াতাড়ি। তাড়াতাড়ি। একটানা চলছে না বিরতি দিয়ে আসছে শুরু হচ্ছে? কতদিন, যদি বিরতি দিয়ে হয় কতদিন পর পর? কতক্ষণ স্থায়ী, দিনে বা রাতে? কখন শুরু হচ্ছে, ভোর থেকে ভোর রাত? নিয়মিত না অনিয়মিত? ওষুধ খেয়ে না না খেয়ে? এদিকে আবার কি ভাবতে হয়? তাড়াতাড়ি লিখুন, এত ভাবাভাবি কি, জলদি করুন। একটানা চলছে কি না, না চলিলে কতদিন পর পরে আসে, কতদিন স্থায়ী হয়, কখন দেখা দেয়, নিয়মিত না অনিয়মিত, ওষুধ খেয়ে না না খেয়ে? বাস, হয়ে গেল। এই পয়েন্টগুলি যদি মনে রাখতে পারেন তাহলে রোগীলিপি করতে অনেক সহজ হবে। সম্মানিত উপস্থিতি, আজকের কতদিন যাবত আর হচ্ছে স্থায়িত্বকাল, এই দুইটা আপনারা বুঝেছেন কিনা বা আপনাদের চেম্বার জীবনে কতটুকু কাজে লাগবে? তাড়াতাড়ি লিখুন, 1 মিনিট সময় দিলাম, সবাই লিখুন। এই যে কতদিন যাবত 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার হচ্ছে স্থায়িত্বকাল। বর্তমান কষ্টের বিবরণের দ্বিতীয় ও তৃতীয় ধাপ আজকে আলোচনা হলো। প্রথম ধাপ তো লাগছে 3 দিন, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় আর তৃতীয় ধাপ একদিনই শেষ। এই দুইটি ধাপ আপনারা বুঝেছেন কিনা এবং আপনাদের চেম্বার জীবনে কতটুকু কাজে লাগবে? তাড়াতাড়ি লিখুন, জলদি লিখুন। তাড়াতাড়ি লিখুন। এই কতদিন এবং স্থায়িত্বকাল, এই দুইটি ব্যাপার আপনারা বুঝেছেন কিনা বা রোগীলিপিতে আপনার কতটুকু কাজে লাগবে লিখুন। অনেক ভালো স্যার, কাজে লাগবে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। হ্যাঁ, কাজে লাগবে। তারপরে সমস্যাটি কি, নিয়মিত না অনিয়মিত? আরে ভাই, এখনো পড়া দিবেন? আর পড়া দেওয়ার দরকার নেই, কি কাজে লাগাবেন তা লিখুন। পড়া অনেক দিয়েছেন, এবার কি কাজে লাগাবেন বলুন।
অনেক কাজে লাগবে। কর্মজীবনে রোগীলিপি করে যেহেতু অনেক কাজে অনেক ভালো উপকারে আসবে রোগীলিপিতে। যাক, কষ্টটি কি নিয়মিত না অনিয়মিত, 2 নম্বর থেমে থেমে আসে কিনা, যে ওষুধ বাছাই ক্ষেত্রে কাজে লাগবে। ধন্যবাদ। এরকম তো চাই মারুবিল্লাহ জি, মানে রিভিউ হয়ে যাচ্ছে, মানে পড়ার মধ্যে থ্যাংক ইউর মধ্যে রিভিউ হয়ে যাচ্ছে। চেম্বার জীবনে অনেক কাজে লাগবে ইনশাআল্লাহ। চেম্বার দিলে বুঝতে পারবো। জি জি, বিশ্বাস হয় না এখন নাকি? চেম্বার দিলে বুঝতে পারবো। আর দেরি করা যাচ্ছে না, রোগীরা বিরক্ত হচ্ছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন ইনশাআল্লাহ। বেঁচে থাকলে আগামী দিন আবার দেখা হবে সবার সাথে। আগামী দিন শুরু হবে মজার খেলা, সেটা হচ্ছে কতটুক পর্যন্ত বিস্তৃত হয় সমস্যাটি। আমরা একবারে এক এক করে ধরে ধরে একবারে অধ্যায় ভিত্তিক ধরে কালকে শুরু করব। বিস্তৃতি যদি আপনাদের ভালোভাবে আয়ত্ত করা থাকে, রোগীকে যদি ভালোভাবে প্রশ্ন করতে পারেন বিস্তৃতি, তাহলে ঔষধের অনেক কাছাকাছি যেতে পারবেন। আগামী দিনের সেই ক্লাসের অপেক্ষা থাকুন। আল্লাহ হায়াতে বাঁচা রাখলে আগামী দিন আবার আসবো। সেই পর্যন্ত সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।